এটিএন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিতু। আমার সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন গণ অধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী রিদওয়ানুল্লাহ খান, যিনি লক্ষ্মীপুর ৪ আসন থেকে এবার নির্বাচন করবে। আমরা শুরুতেই প্রশ্নে চলে যাব, যেহেতু আমাদের প্রোগ্রামটাই প্রশ্ন নিয়ে। আমরা জানতে চাইব যে ছাত্রনেতা থেকে রাজনীতিতে আসলেন, ছাত্রনেতা হলেন এবং এরপরে নির্বাচন করতে আপনি আগ্রহী হলেন, কারণটা কি? প্রথমত হচ্ছে আমরা খুব ছোটোবেলা দেখেছি যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, দেশের মানুষের বাংলাদেশ নিয়ে, সেটি কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে প্রধান, তারা কিন্তু আসলে পূরণ করতে ব্যর্থ হয়েছেন যথেষ্টভাবে। যার কারণে কিন্তু একটা শ্রেণী রাজনৈতিক থেকে কিন্তু অলরেডি বিমুখ হয়ে গিয়েছে। তো সেই থেকে আমার মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের রাজনীতির যে গ্যাপ আছে এবং শূন্যতা আছে, এই শূন্যতা যদি আসলে একটা পরিপূর্ণতা নিয়ে আসা যায়, তাহলে আসলে যারা মেধাবী এবং দেশপ্রেমিক তাদেরকে এগিয়ে আসতে হবে। তার ধারাবাহিকতায় আমি ছাত্র রাজনীতিতে আসি 2006 সালে। তারপরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমি যথেষ্ট আমার জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করি। সেখানে আমরা কিন্তু ভালো একটা পরিবর্তন আনতে পেরেছি। আপনারা দেখেছেন 18 কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছিল এবং কবরস্থ করেছিল আওয়ামী লীগ, সেটাকে কিন্তু আমরা আবার পুনর্জাগরণ করেছি ছাত্র অধিকার পরিষদ। এবং দেশের মানুষ কিন্তু যখন একেবারে তারা চিন্তা করেছে দেশে আর গণতন্ত্র নেই, আবার একটি দলের অর্থাৎ গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছিল, তাদের হাত ধরে যখন একটি ছাত্র সংগঠন উত্থান হলো, তারা আবার কিন্তু আশা করতে শুরু করলো। সেদিকে আমরা মোটামুটি ফ্যাসিস্টের অবর্তমান অর্থাৎ তাদের বিপরীতে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু মানুষকে আশা জাগিয়েছি। তারপর আমার মনে হলো যে আসলে ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশে খুব একটা পরিবর্তন করা সম্ভব না। এই জন্য দরকার হচ্ছে জাতীয় রাজনীতি। আর বাংলাদেশের তো যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা তো পরিচালনা করা হচ্ছে জাতীয় রাজনীতি থেকে। তো আমার মনে হলো যে ভারতীয় যে আধিপত্যবাদ বাংলাদেশে এবং একচেটিয়া যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা অবৈধভাবে, এটাকে রোধ করা এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, ফ্যাসিস্ট থেকে বাংলাদেশ মানুষকে মুক্ত করা, সে থেকে আমার মনে হলো যে আসলে আমাদের এখন জাতীয় রাজনীতিতে আসলে যেতে হবে। তো তার এই ধারাবাহিকতা আমি জাতীয় রাজনীতিতে আসি। এবং জাতীয় রাজনীতিতে আসার পরে যেহেতু আমাদের অভ্যুত্থানের পরবর্তী এবং অভ্যুত্থানের আগের এই দুইটার সময় কিন্তু আমাদের একেবারে প্যারালালি একটা কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, এবং মানুষ দেখেছে। তো সেখান থেকে আমার মনে হলো যে মানুষ কিন্তু এখন তরুণদেরকে বিশ্বাস করে এবং তারা কিন্তু চিন্তা করে যে যাদের হাত ধরে অর্থাৎ তরুণদের হাত ধরে এই বাংলাদেশের আমরা কি গণতন্ত্র পেয়েছি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। তার মানে তরুণরাই আগামী সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে দিতে পারে। সেই জায়গা থেকে মনে হলো যে আসলে ভোট করা দরকার। তো আমি সেই ভোটের চিন্তাটা কিন্তু আমার এখন হলো কাজ করেছি আমি অনেক আগ থেকে। বিশেষ করে আমার রামগতি কমলনগর, আমার যে 4 আসন, এই এলাকাটা কিন্তু একেবারে মানে গরিব এলাকা। একদিকে ভোলা, একদিকে মেঘনা নদী। তো বছরের পর বছর কিন্তু আমার রামগতি কমলনগর নদী ভেঙে ভেঙে হাজার হাজার মানুষের বসতবাড়ি কিন্তু নদীতে চলে গিয়েছিল। কিন্তু সেখানে যারা প্রতিনিধি হয়েছিলেন বিগত সময়ে, আওয়ামী লীগ, বিএনপির, এরা কিন্তু আসলে জনগণের যে প্রত্যাশা, সেই জায়গা আসলে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং সেটি করেনি। তারা তাদের ব্যক্তিগত বন্দোবস্ততে তারা ব্যস্ত ছিলেন। তো আমি নিজেও কিন্তু একজন নদী ভাঙা, আমার বাড়ি ভেঙে গিয়েছিলাম, দাদুর বাড়ি। তো আমার মনে হয়েছিল যে রামগতি কমলনগর মানুষের জন্য কিছু করার জন্য আমাকে ভোট করতে হবে। সেই থেকে আমি জাতীয় রাজনীতিতে আসি এবং ভোট করি। তো এই জায়গাটা আমার একটু ব্যতিক্রম। মানে অন্যান্য আসনে তো এখন যারা বিশেষ করে তরুণ প্রার্থী, এরা তো একেবারে নতুন, অভিজ্ঞতা নতুন এবং চিন্তা চেতনা একেবারে বেড়ে ওঠার মতো। কিন্তু আমরা তো ওরা কাছ থেকে কাজ করেছি। তো সে জায়গা থেকে আমি মনে করি যে আমার রামগতি কমলনগর মানুষ কিন্তু তারা আমাকে খুব পছন্দ করে এবং তারা আমাকে প্রার্থী না ছেলে হিসেবে মনে করে এবং তারা মনে করে যে আগামী দিনে যে স্বপ্নের সোনার যে রামগতি কমলনগর বিনিময় করে, সেটা আমি পারবো। তো তাদের স্বপ্ন এবং এদেশের মানুষের স্বপ্ন, এই স্বপ্নগুলো লালন করেই কিন্তু আমার এই জাতীয় রাজনীতিতে আসা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার এলাকার মানুষ আপনাকে চেনে, জানে, ভালোবাসে সন্তানের মতো। আমরা একটু জানতে চাইবো যে সেখানে বিএনপির যে প্রার্থী আছেন, তার থেকে বেশি কি আপনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বা তার থেকে বেশি পরিচিতি কি আপনার এলাকায় আপনার আছেন? দেখেন, এখানে দুইটা ক্যালকুলেশন, দুটা হিসেবে, একটা হচ্ছে ভোট আর একটা হলো ভালোবাসা, জনপ্রিয়তা। তরুণ হিসেবে আমার রামগতি কমলনগর মানুষ তারা আমাকে যথেষ্ট পছন্দ করেন। আমি মনে করি তার থেকে আমাকে বেশি ভালোবাসেন এবং বিশ্বাস করেন। বিশেষ করে অভ্যুত্থানের পরে কিন্তু আপনার বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ চেয়েছিল, সেটা থেকে কিন্তু কিছুটা হলো আসলে ছিটকে পড়েছে। এটার মূল কারণ হলো কিছু তরুণদের বন্দোবস্ত করা ব্যক্তিগত এবং হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে কিছু সম্পদ, কিছু টাকা পয়সা, অর্থাৎ আর্থিক কেন্দ্রিক তাদের হচ্ছে পথ চলা। সেই জায়গা থেকে আমি কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে
রামগতি কমলনগরের আপনার কোথাও এটা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হচ্ছে অনিয়ম তদবির আমি করিনি। বিশেষ করে আমাদের অন্যান্য দলের নেতৃবৃন্দুর প্রতি মানুষের অভিযোগ আছে, সাধারণ মানুষের, যে আমার নদীবাদ এলাকার কিন্তু যে প্রকল্প 31 কোটি টাকার মেঘনা নদীর, সেই টাকা কিন্তু যথেষ্টভাবে এই যে কিছু নেতা তারা আপনার হলো কুক্ষিগত করেছে, তারা নিয়ে গেছে এবং তারা কিন্তু প্রার্থী। এবং এখানে অবৈধ ব্রিক পিল আছে, নদীর মাছের ঘাট আছে, বিভিন্ন দল কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু আমি রিদওয়ানুল্লাহ খান এবং আমার গণ অধিকার একজন কর্মীও কোথাও থেকে এক পয়সা নিয়ে আসা নাই। এটা আমরা মনে করি এটা আমাদের সফলতা এবং এটাই ভালোবাসার মূল কারণ। তো সেই জায়গা থেকে মানুষ তো আসলে একদিনই হুট করে একটা নেতা আসলে বানিয়ে ফেলেন, একটু সময়ের দরকার। মানুষ আমাকে বোঝার জন্য আর একটু সময় লাগবে। তো এই সময় এসে আমার রামগতি কমলনগর মানুষ মনে করছে যে তারা আমাকে বেশি ভালোবাসে এবং আমাকে বেশি যোগ্য মনে করে। তো এর পাশাপাশি সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আপনি বলছিলেন যে ছাত্র তাদের যে টাকার উৎস, তারা অনেকেই বিচ্যুত হয়ে গেছে তাদের আদর্শ থেকে। তো এই ছাত্র নেতাদের এত টাকা কোত্থেকে আসে? এটা তো আপনারাও আমাদের থেকে অনেক বেশি জানেন। তো এখানে আসলে দেখেন, টাকা তো উৎস আপনার থাকা লাগে না, হয়ে যায়। আপনি যদি অবৈধ পন্থায় আপনারা যদি টাকা ইনকাম করতে চান বা বৈধ পন্থায়, সেই কিন্তু চলে আসবে। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যখন তরুণদের হাতে ক্ষমতায় আসে, সেই জায়গা থেকে তখন মানুষ দেখেছে যারা সমন্বয়ক ছিল সে সময়ে, পরবর্তীতে সে একটা দল করেছে, তখন ক্ষমতা কিন্তু তাদের হাতে ছিল। যদিও এটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, কিন্তু ক্ষমতাটা কিন্তু তাদের হাতে ছিল, যেহেতু স্টেক হোল্ডার তারা ছিল। সেই জায়গা থেকে নানান মানুষ তাদের কাছে তবদির এসেছিল, তারা তবদিরগুলো অবৈধভাবে করেছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা আওয়ামী লীগের যারা দোসর ছিল এবং খুনির সাথে যারা সরাসরি আপনি সম্পৃক্ত বলতে ছিল, যাচ্ছেন সমন্বয়করা তদবির করেছে? এটা তো মানুষ জানে এবং এটা দিনের মতো পরিষ্কার, অনেক সমন্বয় করেছে। আপনি যদি দেখেন যে হাতিয়ার হানান মাসুদ, আমার ছোটো ভাই, সে ছাত্র অধিকার পরিষদের, আমি যখন ভাইস প্রেসিডেন্ট, সে তখন একটা হল সভাপতি ঢাকা ইউনিভার্সিটি, সে আমার ছোটো ভাই ছিল আমাদের। এবং আসিফ যে উপদেষ্টা, আমাদের ছোটো ভাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা তাকে সভাপতি বানাচ্ছি। বিনামের মৌলা আরিফাদীপ তখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সে সময়ের আপনি যদি বলেন এনসিপি যারা এখন, সেই সময় যারা সমন্বয়ক ছিল এবং যারা পরবর্তী এনসিপি রাজনীতির সাথে সম্পৃক্ত, এরা সবাই কিন্তু একসময় পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং আমাদের জুনিয়রে ছিল এরা। তো আমরা দেখেছি যে একসময় তাদের অর্থনৈতিক অবস্থা যেমন ছিল, আন্দোলনের পরবর্তী সময় সে পুরোটাই পরিবর্তন হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো দৃশ্যমান। এখন আপনি যেটা আমাকে বলেন বা আমি যেটা বলছি এখন দর্শকদের উদ্দেশ্যে, দেখেন, এদেশের মানুষ যে বাংলাদেশটা চেয়েছে এবং তরুণদেরকে যে জায়গাটাতে তারা নিয়ে আসছে, সেটা কিন্তু সমন্বয়কদের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ওই স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের যথেষ্ট কিন্তু এখন বাধা সৃষ্টি হয়েছে। আপনারা দেখেন, এই যে হানা ভোট, এটা তো এখন হওয়ার কথা না। এটা যখন হচ্ছে ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই সময় একটা বিপ্লবী সরকার হয়ে গেলে এত আর চাওয়া পাওয়ার প্রশ্ন আসতো না। বিপ্লবী সরকার তো হয়নি, কারোর কারণে হয়নি, এটা তো মানুষ জানে। ওই না হওয়ার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, সেটি আসলে চাঁদাবাজের, ধান্দাবাজির একটা প্রেক্ষাপট এবং সেটা যারা করেছে তারাই কিন্তু এই মহলের এবং মানুষ তাদেরকে চিনে। আপনিও তো তখন ছাত্রনেতা ছিলেন, তো আপনি কি এরকম চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না? এটার গ্যারান্টি কি? দেখেন, আমি যে ছিলাম না এটা আমার রামগতি কমলনগর মানুষ জানে, চিনে। এবং কিন্তু আপনি তো বলছিলেন আপনি ঢাকা শহরে থাকেন। হ্যাঁ, আমি ঢাকা শহরে থাকি, কিন্তু আমি কাজ করি রামগতি কমলনগর এবং ঢাকার মানুষও জানে, পুরো বাংলাদেশ মানুষ জানে। আমি একটু এখানে আপনাকে কারেকশান দিই। যখন আপনার হলো ওই অভ্যুত্থানটা হয়, সেই সময় কিন্তু আমি চায়না থেকে বাংলাদেশে আসি। আমি মাস্টার্স করেছি ঢাকা কলেজ, তারপরে চায়নাতে। তো চায়না থেকে আমি মে মাসে আসি, তারপর থেকে কিন্তু সূত্রপাত শুরু হয়। সে সময় আমাদের অলরেডি ছাত্রত্ব শেষ, তো আমি বিদায় নেওয়ার একেবারে শেষ প্রান্তে। সেই সময় কিন্তু আপনার হলো এই আন্দোলন সংগ্রামের সাথে আমি সম্পৃক্ত ছিলাম সরাসরি, কিন্তু ছাত্রত্ব না থাকায়, ওই যে মূল স্টেকে না থাকায়, এই যে তদবির, এই জায়গাগুলোতে আমরা আসলে ছিলাম না। এবং যারা আমাদেরকে দেখেছে যে ওর প্রত্যক্ষ পরোক্ষ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, তারা আমাদের চরিত্র সম্পর্কে জানে যে এরা সৎ। এবং আমার যে ফ্যামিলি ট্র্যাডিশন বা আমার এলাকার, সে জায়গা থেকে আমি আসলে চাইলে অন্যদের মতো করে আমরা এসব করতে পারি না। যে অনেকে বিভিন্ন জায়গা থেকে টাকা চায়, বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট করে, এগুলো আমাদের সাথে আসলে যায় না। তো সেই জায়গা থেকে আসলে রামগতি কমলনগরের মানুষ এবং এদেশের মানুষ জানে যে গণ অধিকার পরিষদের যে নেতারা ছিলেন 18 থেকে, এদের চরিত্র কখনো কেনা যায়নি, যার জন্য আজকে গণ অধিকার পরিষদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা সংগঠন। আপনি বলছিলেন যে ফেসবুকে অনেকে সাহায্য সহযোগিতা চাচ্ছে, তো আপনি চাচ্ছেন না। এখন মানুষ তো এরকমটা বলতে পারে যে আপনি অলরেডি চাঁদাবাজি করে সেই টাকা ইনকাম করে ফেলছেন, তো এখন আর আপনার চাওয়ার প্রয়োজন নেই। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমার ফেসবুক দেখলে আপনি দেখবেন সেখানে সব বিস্তারিত দেওয়া আছে।
আমার পার্সোনালিটাকে আমি অন্যভাবে আসলে মাপি আর কি, যে আসলে কারো কাছে ছোটো হওয়া, টাকা পয়সা চাওয়া, এগুলো আমার ফ্যামিলিতে না, আমার বাবা মা আমাকে বাবা আসলে শিখিয়ে দেয়নি, এগুলো আমি পারি না। তো সেই জায়গা থেকে আমার যতটুকু সামান্য ইনকাম আছে আমি ওটা দিয়ে চেষ্টা করি যে আমার বাবা আমাকে একটু হেল্প করেন, আমার ভগ্নিপতি আছেন, এবং আমি নিজে একটু চায়নাতে টুকটাক বিজনেস করি, ওটা দিয়ে হয়। আর আমি খুব বেশি খরচ করি না এলাকাতে, কারণ ওভাবে টাকা নাই। আমার যতটুকু ইনকাম আসে, নেতাকর্মীরা অনেক সময় দেখা গেছে আমার কার্যালয়ে ভাড়া দিতে পারে না, আমাকে বলে যে ধন ভাই ভাড়া দেন, আমি বলি যে ভাই পরে দিব, দিতে পারে না, মন খারাপ করে, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন আমি পারি না, তারপর একটা শোডাউন করেন পারি না। যদি টাকা থাকতো ওগুলো করতাম। আমি মনে করি যে রাজনীতি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটা চালিকা শক্তি, এটা আসলে হুটহাট করে কোনো কিছু গড়ে তোলা আসলে এটা যৌক্তিক না, এবং এটা খুব বেশি ফলপ্রসূ হওয়ার মতো না। আপনি বলছিলেন যে আপনি এলাকার জন্য কিছু করেন না, আপনি যেহেতু কিছু করতে পারেন নাই বা নির্বাচনের আগে এমপি হওয়ার আগে তাদের জন্য কিছু করছেন না, তাহলে মানুষ আপনাকে কেন ভোট দিবে? আচ্ছা, আপনি যেটি বললেন এটা হলো আমি ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু সামষ্টিকভাবে যদি বলেন মানুষের কথা, সেখানে ধরুন রাষ্ট্রীয় কিছু সুবিধা আছে, যেমন আপনি যদি সড়কের একটু বিনির্মাণ বলেন, নদীপথের একটু বাঁধ বলেন, বা হচ্ছে কারো মসজিদ মাদ্রাসার বলেন, এগুলো তো ধরুন রাষ্ট্রীয়ভাবে একটা বরাদ্দ আছে বৈধভাবে, তাই না? এরপরে আপনার বিদেশি অনেক প্রকল্প আছে যারা বাংলাদেশে কল দেয়, মসজিদ দেয়। আমি এভাবে সবসময় চেষ্টা করেছি, বিশেষ করে কিছু কল দেওয়া, বাইরের রাষ্ট্রে কিছু চ্যারিটি আছে, কিছু মসজিদ করে দেওয়া, এলজিইটিতে সড়কের যে বাজেটগুলো আছে আমরা এগুলোতে রিলিজ করার চেষ্টা করেছি বৈধভাবে, কাউকে চাপ প্রয়োগ করে না। যেমন আমার রামগতি কমলার অনেক সড়ক কিন্তু বেহাল দশা, আমি সেগুলো জমা দিয়েছি। আমার অনেকগুলো খাল আছে, খালগুলো দিয়েছি। তারপরে আমার হচ্ছে বিভিন্ন জায়গায় নানান সমস্যা আছে, এগুলা অনেক কাজ হয়নি এই জন্য যে আমরা আসলে কোনো সমন্বয়ক ছিলাম না। বিশেষ করে আমি একটা কথা আপনার মাধ্যমে বলি, সমন্বয় হলে কি আপনার সেই অর্থ থাকতো? হ্যাঁ সেটা চলে আসতো। বিশেষ করে আমি একবার এলজিডিতে গিয়েছিলাম, তো রামগতি কমলনগর বৃহত্তর নোয়াখালী এলজিডির যে পরিচালক মাঝার ভাই, যাওয়ার পর আমাকে বললেন যে আপনি তো পরে আসছেন, আগে হানান মাসুদ সব কাজ নিয়ে গেছে। তো আমরা একজনে তো কাজ নাই কীভাবে? বললো ভাই এটা তো আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো না। তো আপনি যেটা বললেন যে সত্যতা থাকলে, ইমানিয়াত থাকলে আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন। একজন এমপি হওয়ার পরে আপনার যে প্রাথমিক ইনিশিয়ালি যে বাজেট থাকে, এই বাজেট দিয়ে তো আপনি অনেক কিছু করতে পারেন, এবং প্রত্যেক বছর যে আপনার বাজেট আসবে এটা তো আমার ব্যক্তিগত ফান্ড না, ব্যক্তিগত হলে আমার ফ্যামিলি আমি যতটুকু সার্ভাইভ করতে পারি। রাষ্ট্রীয় সম্পদ তো আমি রাষ্ট্রের জনগণকেই দিব। তাহলে আপনি বলছেন যে হান্নান মাসুদের জন্য আপনি সেই ফান্ড তখন পাননি, ওখানে এলজিডিতে গিয়ে আপনি ফিরে এসেছেন, এমনটাই আপনি বলতে পারেন। আচ্ছা, মানুষের যে একটা ধারণা যে রাজনীতিতে গেলে অনেক টাকার মালিক হওয়া যায়, এই বিষয়টা নিয়ে আপনার মতামত? এটা তো আমাদের বাংলাদেশের রাজনীতির পার্সপেক্টিভ, এটার কারণে তো আজকে এত দুর্ভোগ, এত ফ্যাসিস্টের জন্ম। এটা তো আসলে ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন আমি বলবো যে আসলে তাদের ব্যর্থতা। যারা মুক্তিযুদ্ধের পরে যদি একটা সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারতেন, এবং সেই সংবিধানটা যদি আপনার হলো কার্যকরী হতো। দেখেন তৎকালীন একজন অর্থনীতিবিদ ছিলেন ডুসেনবেরি, তো ওনাকে তো ওনাকে জিজ্ঞেস করা হলো ব্রিটেনে যে আপনি যদি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন তাহলে আপনি ব্রিটেনকে কীভাবে চালাবেন? উনি বললো আমি তো ব্রিটেন চালাবো না। সাংবাদিকরা বললেন তাহলে কে চালাবে? উনি বললেন আইন চালাবে, যে আইন ব্রিটেনকে চালাবে সে আইন আমাকেও চালাবে। কাজে আমাদের দেশে তো আইনের শাসন নাই, কার্যকরী না। এই কার্যকরী না হওয়ার কারণে ধরেন বছর পর বছর মানুষ নির্বাচন করেছে, বছর পর মানুষ ভোট দিয়েছে, কিন্তু এই দেশে তো ভাগ্যের পরিবর্তন হয়নি, কোনো সিস্টেমের পরিবর্তন হয়নি। প্রত্যেকটা সিস্টেমও প্রাসঙ্গিক, ইরেলেভেন্ট এবং ফল করেছে। আপনি বলছেন দেশে আইনের শাসন নেই, আপনি একজন প্রার্থী, তো বর্তমানে দেশের যে অবস্থা, আপনার কি মনে হয় যে দেশে নির্বাচন করার মতো সুষ্ঠু পরিবেশ আছে বা একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? এটা আমরা চেষ্টা করছি। এটা জুলাই পরবর্তীতে আমরা এবং সরকার মিলে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমরা সরকারকে হেল্প করছি এবং চেষ্টা করছি যাতে করে একটা আইনের শাসন থাকে, এবং বিশেষ করে নির্বাচনকালীন যাতে কোনো সংকট তৈরি নয়, এবং যাতে মানুষ নিজেদেরকে নিরাপদ মনে করে এবং নিরাপদ মনে করে ভোট দিতে আসে। এটা কিন্তু আগে ছিল না। এবং এই যে হা না ভোটের যে ব্যাপারটা, এটা তো কেন আসছে? এই প্রস্তাবনাটা তো আসে যাতে মানুষের নিরাপত্তা থাকে এবং সুন্দর একটা ভোট হয়, এবং ভোটের পরবর্তী যাতে নতুন করার কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, এবং এদেশের মানুষ যে চিন্তা করে এবং যে রাষ্ট্র নিয়ে তারা স্বপ্ন দেখে। দেখেন আপনি পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থাগুলো দেখেন, সেই সিস্টেমগুলো ফলো করে না কেন? জনগণ দেখেন তাদের যে ফান্ডামেন্টাল যে রাইটস সেটা কিন্তু তারা পাচ্ছে, কিন্তু বাংলাদেশে নাই। এই নাই কারণে তো একটা অভ্যুত্থান হয়েছে। আমরা চাই না যে আর কোনো অভ্যুত্থান হোক। এই অভ্যুত্থানের পরবর্তী সুন্দর একটা বাংলাদেশের জন্যই তো আজকে এই নির্বাচনটা, এবং এই নির্বাচনের আগে যে হানা ভোট, এই হানা ভোটের বিশেষ করে যে ইয়েগুলো দেওয়া হচ্ছে, ইশতেহারগুলো আপনি দেখেছেন, তফসিলগুলো, এগুলো যদি সুন্দরভাবে কার্যকরী হয় তাহলে আমরা মনে করি যে পরবর্তী বাংলাদেশ বিনিময়ের জন্য আর কোনো ফ্যাসিস্ট আসলে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এবং নির্বাচনের পরবর্তীতে
এরকম কোনো চাঁদাবাজের আসলে জন্ম হবে না। নির্বাচনী হলফনামায় আপনার আয়ের উৎস কি দেওয়া ছিল, সেটা কত ছিল যদি একটু বলতেন? আমার পুরোপুরিটা এখন মনে আসে না, 22 বা 23 এরকম হতে পারে, বা 24 লাখ। সেখানে আমি দেখিয়েছি যে আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে আমার ওয়াইফকে যে গয়নাগুলো দিয়েছিলেন, তারপরে বাবা মা যেগুলো দিয়েছিলেন, এরপরে আমার কিছু সামান্য সঞ্চয় ছিল যে ব্যবসা কেন্দ্রিক, এইগুলো দেওয়া হয়েছে আর কি। আপনি চীনে কিসের ব্যবসা করেন? আমার চীনে হচ্ছে সোর্সিং করে, শিপিং করি। বাংলাদেশের থেকে যে ব্যবসায়ীরা চায়না থেকে প্রোডাক্ট আনতে চায়, তারা আমাদের মাধ্যমে সোর্সিং করে যে এই প্রোডাক্টটার দাম কত। তো আমরা তাদেরকে প্রাইস দিলে তারা সেটা অর্ডার করে যে ঠিক আছে এটা আপনি আমাদেরকে দেন। হ্যান্ড ক্যারিং আছে, শিপিং আছে, তারপরে হচ্ছে ট্রেডিং। আমাদের থেকে বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে তারা মালগুলো কিনে আর কি। এটার সাথে আপনি কত বছর সম্পৃক্ত? এটার সাথে আমি 4 বছরের মতো সম্পৃক্ত। আমি চায়না থেকে মাস্টার্স করেছি, ও ভাবি এটার সাথে ইনভলভ। আচ্ছা, রাজনীতি এখন পেটনীতি হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? এটা তো হয়ে যাচ্ছে না, এটা তো হয়ে গিয়েছিল। এটা তো গিয়েছিল নাকি এখনো আছে? হয়ে গিয়েছিল এবং তার ধারাবাহিকতা এখনো আছে। এই জন্য তো আন্দোলন সংগ্রাম। এই যে পেট নীতি করা এবং হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করা, নিজের করা, প্রত্যেকটা সিস্টেমকে নষ্ট করা, এটা তো বাংলাদেশের রাজনীতি ট্রেডিশন ছিল। এবং এইটা হয়েছিল যখন বাকশাল হয় শেখ মুজিবের, এই যে একদলীয় সরকার ব্যবস্থা। এই একদলীয় সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে তো বাংলাদেশের সকল সিস্টেম ফল্ট করে, যে সব কিছু তার, সব লেজিস পেয়ার আমার হবে, আমারই। এই আমার আমিত্ব করতে গিয়ে বাংলাদেশটা নষ্ট হয়েছে। তার ধারাবাহিকতায় তাকে সেখানে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে আপনার হলো সামরিক শাসন ছিল, জিয়া রহমানের এরশাদের ছিল, সেখানেও কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন করেনি। তখন একটা সংকট ছিল বাংলাদেশের রাজনীতির একটা সংকট। এরপর আপনার 91-তে 90-তে স্বৈরাচার সরকারের পতন হলে এরশাদের, 91-তে নির্বাচন, এই নির্বাচনগুলো হয়েছে। দেখেন খালেদা জিয়া সরকার আসলে বিএনপি সরকার করতে, তারপরে 96-তে আওয়ামী লীগ, তারপরে আবার হচ্ছে বিএনপি। এই যে ব্যানার সরকার পরিবর্তন আসছে, কিন্তু কোনো সিস্টেম কিন্তু পরিবর্তন হয়নি। যে সংবিধান সংস্কার করা, এটা সংবিধান তো এটা কোরআন না যে এটা রাখতেই হবে, এটা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে আসছে। রাষ্ট্রের নানা সংকটে, নানান সম্ভাবনা আপনার হলো ইনক্লুড করে নতুন করে যে আমাদের ধারাগুলো চেঞ্জ করতে হবে বা রাষ্ট্রের জন্য যে আইনগুলো এখানে ইনক্লুড করতে হবে, সেটা আমরা করিনি। এখন আমি যদি সেই 50-100 বছর আগের সংবিধানকে 2021 দশকে এসব মনে করি এটাই ঠিক আছে, তাহলে তো রাষ্ট্র ফল্ট করবে। তখন তো আর ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ম্যাস মিডিয়া ছিল না। এখন তো একটা ম্যাস মিডিয়া গণমাধ্যমে একটা সরকারের পরিবর্তন হয়ে যায়। তাহলে এইখানে কি আমরা কোনো আইন করতে পেরেছি? এই যে হ্যারাসমেন্ট হয়, সরকার যে ফ্যাসিস্ট করে, তাহলে আপনি কীভাবে রাষ্ট্র চালাবেন? রাষ্ট্র তো আইন লাগবে, আইন ফল্ট করলেও তার কিছু থাকে না। কাজে এই আইনের শাসন যখন ব্যর্থ হয়েছে, তখন এতে কিন্তু পেট নীতিতে চলে গেছে, কারণ বিচার হয় না। বিএনপির আমলে বিএনপি 3 থেকে 4 বার আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। তখন তো আওয়ামী লীগ জামাত তাদের সাথে জোটেছিল। আওয়ামী লীগ এক পর্দার সেতু দিয়ে প্রত্যেকটা প্রকল্প দিয়ে হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে, কোনো বিচার হয়েছে? শেখ হাসিনা তো তখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি কাউকে কখনো ডেকে জিজ্ঞেস করেছেন যে এটা কেন হয়েছে? তাহলে আপনি তো নিজে সরকার প্রধান হয়ে আপনার সকল দুর্নীতি বা স্ট্যান্ডার্ড বাসকে পাল্টাচ্ছেন, কারণ রাষ্ট্র তো আসলে আপনার ব্যক্তিগত হয়ে গেছে, দলের হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা পরিবর্তন করে আমরা বলছি যে না, এই যে আজকের যে গণভোট, আজকের যে সংস্কার কথা, এগুলো তো গণ অধিকার পরিষদ প্রথম বলেছে তাদের গণতন্ত্র। আপনি গণতন্ত্র পড়ে দেখেন, আমরা 23 সালে বলেছি যে দলের প্রধান এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে ক্ষমতা কুক্ষিগত হবে, এককেন্দ্রিক হবে। আমরা বলেছি যে একজন সরকার 2 বার সে প্রধানমন্ত্রী হতে পারবে না, সরকার প্রধান। তার 2 বারের বেশি হলে সে কী করবে? ক্ষমতাকে কুক্ষিগত করবে এবং নিজের মতো করে দেশ চালাবে। যেন আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, সাদ্দাম অনেককে দেখেছি, সেটা তো আপনারা দেখেছেন, ভয়ঙ্কর পতন হয়েছিল। এবং আমরা বলেছি যে এই দেশের মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস, সেটাকে আমরা কার্যকর করেন, আইনের শাসন কার্যকর হোক, তারপরে শ্রমিক শ্রেণী প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে থাকতে পারে আমরা বলেছি। তারপর ভোটার যে গণতন্ত্র আপনার একেবারে মেরে ফেলেছিল, যে শেখ হাসিনা বলছে যে এখন আর কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই, ওরা বলছে হবে। এই যে নিজের সুবিধা মতো আইন প্রণয়ন করা, এটা তো কোনো আপনার হলো সংবিধানের কোনো কার্যকরী ছিল না। যে দল যখন ক্ষমতা আসছে সে তার মতো করে রাষ্ট্র চালিয়েছে, তার মতো করে একটা সংবিধান সে চালিয়েছে অদৃশ্যভাবে। এই অদৃশ্যভাবে রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের আইন না থাকা, রাষ্ট্রের আইন কার্যকরী না থাকার কারণে কিছু আপনার হলো স্বার্থপর নেতা, ভারতপন্থী নেতা এই দেশের মানুষের টাকা, দেশের টাকাকে তারা কি করেছে? নিজের পেটে ঢুকিয়ে তারা পেট নীতি করেছে। আমরা চাই এটার পরিবর্তন হোক এবং এই পরিবর্তনের জন্য কিন্তু আমাদের তরুণদের রাজনীতিতে আসা এবং গণ অধিকারের জন্ম নেওয়া।
তো এবার আমরা নির্বাচনে দেখছি অনেক তরুণ রাজনীতিবিদ তারা যেতে চাচ্ছে বা হইতে পারে যে তারা চলে যাবে সংসদে। আপনারা কিরকম পরিবর্তন করতে পারেন বা কতটুকু আশাবাদী? আমাদেরকে যদি দেশের মানুষ প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয় এবং যদি এই সুযোগটা আমরা পাই, আমরা বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, যে স্বপ্ন, যে প্রত্যাশা, এই সোনার স্বপ্নে বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো ইনশাআল্লাহ।